এইভাবে বলতে হবে না আসিফ ভাই, আপনার প্রতি সেই বিশ্বাসটা আমার আছে। আশ্চর্য, বিশ্বাস যদি থাকে তাহলে তুমি আমাকে বলো, আমাকে মন খুলে বলো এখানে তোমার কোনো প্রবলেম হচ্ছে কিনা। আমি তো আপনাকে বললাম আমার কোনো প্রবলেম হচ্ছে না। তাহলে তুই আমাকে বল। মা, তুমি কিন্তু আমাকে নিয়ে অযথা টেনশন করছো। আমি তো বলছি আমার কিছু হয়নি। চিয়ার্স দোস্তরা, চিয়ার্স, লাইফ ইজ বিউটিফুল। তুমি একটা চিটার। আরে পাগল, আপনি কি আমাকে অ্যাভয়েড করে চলেন? আপনার সাথে তো আমার এত অন্তরঙ্গতা নেই যে আপনাকে আমি অ্যাভয়েড করব। মিস্টার হ্যান্ডসাম, আরেকটু আরেকটু, আসো, দাঁড়ানো ঠিক হবে না, আসো। আরে বাবা, কি একটা হেক্টিক টাইম গেল। যাক, যেহেতু ঠিকঠাক মতো বাড়ি থেকে বেরিয়ে যেতে পারছি, আর কোনো টেনশন নেই, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। আমি তো তোমাকে বলছিলাম, আমি যতক্ষণ আসি আমার উপর ভরসা রাখবা। তোমার যত ঝামেলা, যত প্রবলেম, মুশকিল আছে না আসিফ করে দিবে। কিন্তু আমরা এত রাতে বের হয়ে যাচ্ছি কোথায়? উফ, মিতু তুমি এত অস্থির কেন বলো তো? সেই শুরু থেকেই তুমি একই প্রশ্ন বারবার করে যাচ্ছ। তুমি আমাকে চেনো না, আমি কেমন ফ্যামিলির ছেলে, আমি মানুষ কেমন তুমি জানো না। তোমার কেন মনে হলো যে আমি মেয়ে মানুষের দালাল বা তোমাকে নিয়ে কোথাও আমি বিক্রি করে দিব? না না আসিফ ভাই, আপনি কিন্তু আমাকে ভুল বুঝছেন। হ্যাঁ, তুমি তো আমাকে ভুল বুঝতেছো। তুমি আমার পরিবারে ছিলা, পরিবারের সাথে মিশছো, তুমি দেখছো আমি কেমন ছেলে। আমি তোমার দ্বারা ক্ষতি করব, তোমার কি এগুলো মনে হয়? আমার একটু ক্যাচাল আছে নাকি? আমার কোনো ক্যাচাল দেখছো তুমি? তোমার সঙ্গ চাই, এটাই তো আমার দোষ নাকি? হ্যাঁ সেটা আমি জানি, কিন্তু এত রাতে। এত রাতে? এত রাতে ছাড়া কোনো উপায় আছে? আমাদের বাড়িতে কতগুলো পরিবারের সদস্য তুমি দেখেছো? রাতে যদি না বেরোয়, দিনে অথবা বিকেলে অথবা সন্ধ্যায় বেরোয়, পরিবারের সদস্যদের কারো না কারো চোখে আমরা পড়তাম। কিচ্ছু বোঝে না। কিন্তু অযথাই আপনি আমার জন্য এত বড় একটা রিস্ক নিলেন। অযথা? যে যাকে ভালোবাসে সেই ভালোবাসার মানুষের জন্য একটা মানুষ তার জীবনও তো দিয়ে দিতে পারে। আমি তো কিছুই করছি না। আর তোমাকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যাব, এটা তো আমার দায়িত্ব। সরি আসিফ ভাই, আমি হয়তো আপনাকে কষ্ট দিয়ে ফেলছি। তা তো একটু দিয়েছই, তোমার জন্য আমি এত কিছু করলাম, তারপরেও কথাটা আমার জন্য একটু ইনসাল্টিং হয়ে গেল। অবশ্য এত কিছু করার পরে তোমার আচরণ দেখে মনে হচ্ছে, বলে না যে যার জন্য করলাম চুরি সেই বলছে আমি চোর। না না আসিফ ভাই, আপনি এসব চিন্তা করবেন না, আমি এত কিছু ভেবে কথাগুলো বলিনি। না তো ঠিক আছে, এই যে হাতটা ধরলা না, এইভাবে সবসময় ধরে রাখবা। আশা করি তোমাকে আমি কখনো হতাশ করব না। এত রাতে এখানে কি করা হচ্ছে? স্যার আপনারা এসে গেছেন, যাক বেঁচে গেলাম। আপনারা আসার পরে আমরা দুজন অনেক সিকিউর ফিল করছি, তাই না? মানে কি এত রাতে মেয়ে মানুষটা ফাজলামো করা হচ্ছে? স্যার, স্যার আপনি কি যে বলেন, আমি একটা আস্ত জোয়ান একটা পুরুষ মানুষ, তা আমি তো রাত হোক দিন হোক আর সন্ধ্যা হোক আমি তো মেয়ে মানুষ নিয়ে দাঁড়ায় থাকবো, পুরুষ মানুষ নিয়ে তো সঙ্গে দাঁড়ায় থাকবো না। না, আর আমার কিন্তু অত বন্ধু বান্ধব নাই স্যার। তাহলে এই মহিলা কি হয় আপনার? কি আশ্চর্য কথাবার্তা, আপনি এত সরল মনা মানুষ। স্যার আপনি মহিলা কই দেখলেন, ও তো মেয়ে মানুষ। আমরা সদ্য বিবাহ করেছি, সম্পর্কে ও আমার আপন স্ত্রী। তাই না মিতু? বাহ, সদ্য বিয়ে করেছে তাই না? আচ্ছা, তার মানে আপনি বলতেছেন
উনি আপনার স্ত্রী? আরে মাশাআল্লাহ স্যার, আপনি এত বুদ্ধিমান, আপনার তো ভবিষ্যৎ চকচকা উজ্জ্বল। আমি তো দেখতে পারতেছি আপনার পদোন্নতি হবে খুব তাড়াতাড়ি। আর আমি তো এখান থেকে মন থেকে খাস দিলে আমরা দুজন মিলে দোয়া করে দিলাম, এই আল্লাহ আমাদের দোয়া কবুল করো। আপনি সঠিক ধরেছেন স্যার, আমরা সত্য বিবাহিত স্বামী এবং স্ত্রী, আর ও হচ্ছে আমার একেবারে আপন বউ। তর্ক করা হচ্ছে, অনেক তর্কের কারণে আজকে বেরো হচ্ছে। আপনাদের আগে থেকেই আমার সন্দেহ হচ্ছিল। আচ্ছা, উনি আপনার সদ্য বিয়ে করা বউ, তাই না? জি। কি প্রমাণ আছে আপনার কাছে যে উনি আপনার বউ? দেখি কাবিননামা দেখেন। বলছিলাম স্যার, আপনি না অনেক সরল মানুষ, বুঝছেন? এই পুলিশ ডিপার্টমেন্টে আপনার মতো সরল মানুষ আমি জীবনও দেখিনি। এখনো আপনার মতো এরকম সরল মনা মানুষ পৃথিবীতে আছে? হয়তো অবাক হয়ে গেলাম, কি নিষ্পাপ মন আপনার। কিন্তু স্যার, একটা জিনিস তো আপনি ভাইবা দেখেন নাই। আপনি যদি এখন আমার বগলের নিচে চেক করেন, তাহলে কয়েকটা কেশ মানে লোম পাবেন, এর বেশি কিছু তো পাবেন না। বগলের নিচে নিশ্চয়ই কোনো জামাই তার কাবিননামা নিয়ে মধ্যরাতে ঘুরে বেড়ায় না, এটা তো আপনি বুঝবেন না। শাট! কি প্রমাণ আছে আপনার কাছে? এদের দুজনকে অ্যারেস্ট করো এবং থানায় নিয়ে চলো। থানায় নিয়ে বাটাম, আর যদি গরম ডিম ঢুকানো হয় না, সব বলে দেবে। দুইজনকে অ্যারেস্ট করো। আর দেখেন না পিছনে, মিতু ভাগো। তুমি তো আর কে থাকবে, ভাবলাম কফি বানিয়ে এনে তোমাকে দেখে তুলবো, তুমি তো তার আগেই আসিফ আসিফ বলে চিৎকার করে উঠলা। সরি, আসলে আমি জানি জানি, স্বপ্ন দেখছিলে, তা আবার ওই গাধা আসিফটাকে নিয়ে, তাই তো? কফি? আমি তো এখনো ফ্রেশ হইনি। শোনো, মানুষ এখন বেডটি খায়, তুমি চাইলে বেড কফি খেতে পারো। আচ্ছা, তুমি কেন অযথা কষ্ট করতে গেলে বলো তো? আমি তো বানিয়ে দিতে পারতাম। আসলে কেন করেছি জানি না, কাল সারা রাত একটু ঘুমোতে পারিনি। কিন্তু কেন? আরে রাত জেগে এক ছেলের সাথে চ্যাটিং করছিলাম, ছেলেটা বহুত শালায় কি যে লুচ্চা, একটু পর পর কয় বেবি ভিডিও কল দাও, বেবি ভিডিও কল দাও। আর কেমনে ঘুমাই? আচ্ছা, তুমি এত রাত জাগো কেন বলো তো? কখনো কি আয়নায় দেখেছো চোখের নিচে কেমন কালো দাগ পড়ে গেছে? বাপ রে বাপ, তোমার তো দেখি ভালোই নজর আছে। আচ্ছা, তুমি কি আমাকে খারাপ মেয়ে মনে করো? না মানে আমি নেশা করি, রাত জেগে ছেলে পটাই? না না, খারাপ মেয়ে কেন মনে হবে? তাছাড়া প্রত্যেকটা মানুষেরই নিজের মতো করে বাঁচার অধিকার আছে। তাই নাকি? তুমি সেটা বিশ্বাস করো? খুব করি। এই দেখো না আমি কিভাবে বেঁচে আছি। সেটাই তো আমার খুব জানার ইচ্ছা, তুমি আসলে কিভাবে বেঁচে আছো। সত্যি কথা বলতে কি, তোমার বিষয়ে আমি আসলে অনেক কিউরিয়াস। না মানে
আমি যখনই তোমাকে বলি মিতু চলো বাইরে যাই, ঘুরে আসি, একটু পার্টি করি, চিল করি, তুমি সব সময় কেমন জানি না করে দাও, কোথাও যেতে চাও না। তুমি আসলে কার বা কাদের ভয়ে এরকম লুকিয়ে আছো বলো তো? কফিটা বরং থাক, আমি ফ্রেশ হয়ে আসি। আহা, এটা তো আমার প্রশ্নের সঠিক জবাব হলো না। না, আমি আসলে কারো ব্যাপারে উপযাচক হয়ে কোনো কিছু জানতে চাই না। তোমার যদি মনে হয় যে এটা তুমি এখন বলতে চাচ্ছ না, সেটা একান্ত তোমার নিজের ব্যাপার। তোমার যখন সময় হবে তুমি তখন ঠিকই বলবে। হয়তো সময় হলে আমি তোমাদের সবাইকে সব কিছু বলবো। ওকে, ধরে নিলাম সেই সময়টা এখন আসেনি। আমার কোনো প্রবলেম নাই, টেক ইউর টাইম বেবি। আচ্ছা শোনো, আমি টেবিলে খাবার দিচ্ছি, তুমি ফ্রেশ হয়ে আসো। মায়ের কাছে তুমি মিথ্যা কথা বললে কেন? মানে মা তো জানতে চাইলো তোমার কি হয়েছে। তার মানে আড়ালে দাঁড়িয়ে তুমি আমার আর মায়ের কথা শুনছিলে নাকি? তেমন কিছু না দেখ, তোমরা কথা বলছিলে আমার কানে চলে এলো। মিলা, আমি না তোমাকে ঠিক বুঝতে পারছি না। আমি আমার মায়ের সাথে কথা বলছি আর সেটাও তুমি কান পেতে শুনছো। আমাকে ভুল বোঝাটা যে তোমার কবে ঠিক হবে আতিক, আমি কিছু বুঝতে পারছি না। আমাকে কি তোমার এমন মেয়ে মনে হয়? আগে হতো না, কিন্তু এখন হয়। কারণ তুমি আমাকে না বলে আমার মোবাইল ঘাটাঘাটি করো, তুমি আমাদের কথা আড়ালে কান পেতে শোনো। আতিক, তাহলে তুমি নিজেই স্বীকার করছো আমি আগে এমনটা ছিলাম না। যা সত্যি সেটাই বলছি। তাহলে তুমি নিজের কাছে একবার প্রশ্ন করো, কেন আমি দিন দিন বদলে যাচ্ছি? আমার মনে হয় তোমার কতদিন বিশ্রাম দরকার। তুমি চাইলে তোমার মায়ের বাড়িতে গিয়ে। তুমি কি বলতে চাচ্ছ? তুমি কি বলতে চাচ্ছ আমার মাথায় ডিস্টার্ব হয়েছে? এসব নিয়ে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না। কিন্তু আমাদের তো কথা বলতেই হবে, কথা না বললে এর সমাধান কিভাবে হবে? কিসের সমাধান চাও তুমি? নিজেদের মধ্যে বোঝাপড়ার। আমার তো মনে হয় না আমাদের মধ্যে এমন কিছু ঘটেছে যে কারণে আমাদেরকে এখন বোঝাপড়ায় আসতে হবে। আতিক, কেন তুমি আমার সাথে এমন করছো? তুমি বলছো আমি বদলে গিয়েছি, কিন্তু কখনো তুমি নিজের বিবেকের আয়নায় নিজেকে দাঁড় করিয়েছো? আসলে কে বদলেছে, তুমি না আমি? এসব নিয়ে কথা বলতে আমার আর ভালো লাগছে না। অর্থাৎ ডাক্তার যদি কাউকে দেখাতে হয় সেটা তোমাকে। আমার নিজের মনেই প্রশ্ন জাগছে, তোমার মেন্টাল হেলথ নিয়ে আমার প্রশ্ন জেগেছে, কারণ তুমি স্ট্রেস নিতে নিতে নিজেকে শেষ করে ফেলছো। দেখো প্লিজ, আমাকে নিয়ে তোমার আর চিন্তা করা লাগবে না। যেহেতু আমি তোমার স্ত্রী, সবার আগে তোমাকে নিয়ে আমারই চিন্তা করা লাগবে। আর তুমি যদি মনে করো আমার থেকে অন্য কেউ তোমাকে নিয়ে বেশি চিন্তা করবে, তাহলে তো আমার দুঃখ পাওয়া ছাড়া আর কিছুই করার নেই। মিতু, তুমি এখানে? আমি তোমাকে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে হয়রান। আসলে রুমের মধ্যে বসে থাকতে থাকতে আর ভালো লাগছিল না, তাই ভাবলাম বারান্দাতে এসে একটু দাঁড়াই। গুড, ভেরি গুড। এটাকে আমি তোমার প্রোগ্রেস বলবো কিনা বুঝতে পারছি না, তবে আগে তো রুম থেকেই বের হতে না, এখন বারান্দায় এসে দাঁড়াচ্ছ, গুড। আচ্ছা মিতু, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? করো। না, এই অন্ধকার আর বদ্ধ জীবন তোমার ভালো লাগে? হঠাৎ করে এই কথা বলছো যে? না, হঠাৎ না, আসলে এতদিন তোমাকে জরিপ করে যা বুঝতে পারলাম তাতে মনে হচ্ছে তুমি তোমার চারপাশটাতে একটা অদৃশ্য দেয়াল তৈরি করে রেখেছো, আর সেখানে তুমি কাউকে ঘেঁষতে দাও না। একটা প্রবাদ আছে জানো তো, মানুষ মূলত একা। কেন জানি এই এতটুকু জীবনে অলরেডি আমি সেটা উপলব্ধি করে ফেলেছি। বাবা রে, তুমি তো দেখি ফিলোসফারদের মতো কথাবার্তা বলছো। আসলে একটা কথা কি জানলো না, বই পড়ে শেখা
আর প্রতিটি মুহূর্তে থেকে শেখা এক জিনিস না। আমার অভিজ্ঞতাটা বলতে পারো থেকে শেখা। জীবনে অল্প সময়ের মধ্যে আমাকে এত কিছু দেখিয়ে দিয়েছে যে। আরে থামলে কেন, বলো। থাক, এসব কথা আর মনে করতে চাই না। পুরনো জিনিস যত ভুলে থাকা যায় ততই ভালো। ইয়েস, একদম ঠিক বলেছো। পুরনো জিনিস যতই ভুলে যাওয়া যায় ততই ভালো। কাছে টেনে নেওয়ার জন্য সাহস লাগে না, সেটা হয়তো আমার মধ্যে এখন নেই। আমার সামনের দিনগুলো আসলে অনিশ্চিত। আমি নিজেও জানি না সেখানে আমার সাথে কি ঘটতে চলেছে। এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে পারবো না, তবে শুধু এতটুকুই বলবো, আসিফের মতো খোলা মনের ছেলের ভালোবাসা পেয়েছো তুমি। তুমি খুব ভাগ্যবতী মেয়ে। আর শোনো, নিজের ভাগ্যকে অযথা ব্লেম দেওয়া বন্ধ করো, দেখবে একদিন সব ঠিক হয়ে গেছে। আচ্ছা লুনা, তুমি কি আসিফ ভাইকে? প্লিজ মিতু, আসিফ আর আমি ফ্রেন্ড, আমরা শুধুই ভালো বন্ধু, এর বাইরে কিছু না। আর আশা করি তুমি আমাদেরকে নিয়ে এর বাইরে কিছু চিন্তাও করবে না। এটা কেমন কথা আতিক? তুমি বাসায় না অফিসে, আমি এটা জানতে পারবো না? আমি তোমাকে ফোন দিতে পারবো না? আচ্ছা, আমি তো বলিনি যে তুমি আমাকে কল করতে পারবে না, কিন্তু এটা তো বলেছি মিলা অলরেডি তোমাকে আর আমাকে নিয়ে সন্দেহ করতে শুরু করেছে। ও, তার মানে তোমার কাছে আমার থেকে মিলার প্রায়োরিটিটা বেশি। মিলার কারণে আমি তোমাকে ফোন দিতে পারবো না? তোমাদের মেয়েদের নিয়ে না এটাই প্রবলেম, তোমাদের বলি একটা আর বোঝো আরেকটা। আতিক, তুমি আমার সাথে এভাবে কথা বলবা না। আমি মিলা না, আমি ইলা। আচ্ছা 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 ঠিক আছে, কিন্তু এখন কেন ফোন করেছো সেটা বলো। ওরা আমাকে ফোন করেছে, টাকাটা ওদের তাড়াতাড়ি লাগবে, ওরা টাকাটা দিচ্ছে। আচ্ছা, সেটা তো ওরা দেবেই, এটা আমি জানি, কিন্তু আমারও তো সময় প্রয়োজন। আমি বাবার কাছে টাকাটা চেয়েছি, পেলেই আমি দিয়ে দিব। আতিক দেখো, আমি যে কেবল নিজেকে নিয়ে ভয় পাচ্ছি সেটা না। এই ভিডিওটা যখন ভাইরাল হয়ে যাবে, তোমার যেমন ক্ষতি হবে আমারও তেমন ক্ষতি হবে। তুমি এটা কেন বুঝছো না? হ্যাঁ পারছি, কিন্তু কখনো কখনো আমাদের হাত পা বাঁধা থাকে, চাইলেই সবকিছু করা যায় না। তাহলে ওদেরকে আমি কি বলবো? আরে বাবা, যেটা সত্যি সেটাই বলবে। আমরা টাকা ম্যানেজের চেষ্টা করছি। আতিক দেখো, ওরা কিন্তু আমাকে দেখে ব্ল্যাকমেলটা করতেছে না। ওরা ভালো করে জানে তুমি কোন ফ্যামিলির ছেলে, আর 2 লাখ টাকা ম্যানেজ করা তোমার জন্য কোনো ব্যাপার না, এটা ওরা ভালো করে জানে। ওরা না করো, তুমি তো করো। জানো এখন আমার চাকরির কি অবস্থা চলছে? আতিক দেখো, এই ব্ল্যাকমেল আমি ইলা তোমাকে করছি না, যে আমি তোমাকে বুঝলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই ভিডিওটা যদি ছাড়া হয় তাহলে তোমার যেমন ক্ষতি হবে আমারও তেমন ক্ষতি হবে। তাছাড়া আতিক, তুমি একটা জিনিস বুঝতে চেষ্টা করো, এই ভিডিওটা যদি ছেড়ে দেয় আমার মরণ ছাড়া আর কোনো গতি থাকবে না। আমি তোমার সাথে এখন আর কোনো কথা বলবো না, রাখি। আম্মা, আপনি আমাকে কি জরুরি কথা বলবেন বলে ডেকেছিলেন? আসলে না, আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না। তোমাকে এই জন্যই এখানে একা ডেকে এনেছি, তাই ছাড় দিয়ে দেখলাম। জি আম্মা, বলুন কি বিষয়? কেন, ব্যাপারটা তুমি লক্ষ্য করো? কে বলছে বিশ্বাস করতে? হ্যাঁ, বিশ্বাস করা ছেড়ে দাও, কোনো সমস্যা নাই। আমি তোমারে ভোগ করতে যাই, তুমি কমফোর্টেবল বেবি, তাকে মজা তুমিও পাবা আমিও পাবো। আমি কিভাবে তোমাকে বোঝাবো আতিক? টাকার উপরে কারণ নাম লেখা থাকে না। এখানে তোমার আমার ইজ্জত সম্মান বাঁচানোর জন্য এই টাকাটা আমাদের দরকার। তুমি কেন বুঝছো না? আমি এটাই বুঝলাম না। এখানে মতির ফেরার কি হলো মা? আজকে অফিসে কাজ কম ছিল তাই তাড়াতাড়ি চলে এসেছে।